আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়ের থিওরি অংশটা দেখব। এইখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত। আচ্ছা, আমরা ক্লাস 6-এ আমরা হচ্ছে সাধারণ অনুপাত শিখেছিলাম। সাধারণ অনুপাতের মধ্যে যে জিনিসটা বলা ছিল সেটা হচ্ছে যে এই অনুপাতে প্রধানত দুইটি রাশি থাকবে এবং এর একটি রাশির নাম হচ্ছে পূর্ব রাশি। প্রথম রাশিটার নাম হচ্ছে পূর্ব রাশি এবং পরেরটার নাম হচ্ছে পর রাশি বা উত্তর রাশি। আর এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে বহুরাশিক অনুপাত বলতে বোঝায় এখানে রাশির সংখ্যা 2 এর বেশি থাকবে। আমরা সাধারণ অনুপাতে পড়েছিলাম দুইটি রাশি থাকবে, এখানে আমরা বহুরাশি অনুপাত এখানে অবশ্যই দুইটির বেশি থাকবে। আর ধারাবাহিক অনুপাতটা আমরা আসতেছে পরে। আচ্ছা, তাহলে এখানে যেমন একটা উদাহরণ দেওয়া আছে যে মনে করি একটি বাক্সের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা তিনটা জিনিস, এখানে তিনটা জিনিসের মানে দৈর্ঘ্যটা বলে দিছে যে 8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে এদের অনুপাত দাঁড়াবে 8:5:6 বা 8:5:6। সংক্ষেপে দৈর্ঘ্য অনুপাত, প্রস্থ অনুপাত, উচ্চতা 8:5:6। এই যে তিনটা রাশি দেখতে পাচ্ছি, এই তিনটা রাশি আসার জন্য এটা হয়ে গেছে বহুরাশিক। আচ্ছা, এই কথাটা বলা আছে যে এরকম 3 বা ততোধিক যদি 4টাও হয় সেক্ষেত্রেও বহুরাশিক, আরো বেশি যদি হয় সেক্ষেত্রে এটা বহুরাশিক। আর একটা জিনিস আমরা 6 শিখেছিলাম যে দৈর্ঘ্য আগে বলা আছে, তাই অনুপাতের মধ্যে যেটা প্রথমে থাকবে সেটা দৈর্ঘ্যের, তারপরে প্রস্থ আছে সেকেন্ডে, তাই প্রস্থটা এটা, এবং লাস্টে উচ্চতা আছে, তাহলে লাস্টের অনুপাতটাই হচ্ছে উচ্চতার। ওকে, তাহলে যেটা জানতে পারলাম যে 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। আচ্ছা, এবার আসি ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাতের মধ্যে এখানে যেটা বলা আছে যে পুত্র ও পিতা মানে দুইটার কথা বলা আছে। দুইটা কথা বলা থাকলে সেটা হবে সেই সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতে যে পূর্ব রাশি উত্তর রাশির কথা বলা আছে। আচ্ছা, আবার দেখেন পিতা ও দাদার বয়সের অনুপাত, এখানেও একটি সাধারণ অনুপাত, এখানেও একটি সাধারণ অনুপাত, এখানেও একটি সাধারণ অনুপাত। এখন উভয় ক্ষেত্রেই পিতা আছে, পিতাটা কমন, এবং পিতার যে অ্যামাউন্টটা বা পিতার যে অনুপাতটা সেটাও কিন্তু একই আছে, দুই জায়গাতেই 41 আছে। তাই এই দুইটা অনুপাতকে একত্র করে লেখা যায় যে পিতার বয়স ও দাদার বয়সের অনুপাত 15:41:61। মানে যে পুত্রটা ছিল হচ্ছে 15, আর পিতা হচ্ছে দুই জায়গাতেই 41 ছিল, আর দাদা হচ্ছে উভয় জায়গাতেই 65 ছিল। তাই এই তিনটাকে সুন্দর করে সাজিয়ে লেখা হয়েছে। আচ্ছা, সাজিয়ে লেখা হলে তখন আমরা তিনটি রাশিযুক্ত একটি অনুপাত পাই, সেই অনুপাতটাকে বলা হয় হচ্ছে ধারাবাহিক অনুপাত। আচ্ছা, এইখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান। প্রথম যে অনুপাতটা ছিল, যেমন প্রথম অনুপাতের উত্তর রাশি কোনটা ছিল? পিতা এবং পরের রাশির পূর্ব রাশি, অর্থাৎ পরের যে অনুপাতের পূর্ব রাশি যেটা ছিল সেটা হচ্ছে ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে যে জিনিসটা উল্লেখযোগ্য যে অনুপাত দুটার মধ্যে যে সাধারণ দুটো অনুপাত থাকবে সেই অনুপাত দুটার মধ্যে একটি রাশি অবশ্যই সমান হতে হবে। আচ্ছা, বা একই থাকবে। এখন কোনো কারণে যদি এদের পূর্ব রাশি সমান না হয়, মানে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যদি সমান না হয়, তাহলে তাদেরকে সমান করতে হবে, সমান করে তারপরে ধারাবাহিক অনুপাত বের করতে হবে। আচ্ছা, দুটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তরিত, প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় রাশি অনুপাতের উভয় রাশিকে আচ্ছা, এখানে ওই নিয়মটা বলা আছে, নিয়মটা আমরা শিখব। আচ্ছা, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে যে দুটো অনুপাত দেওয়া আছে, যেমন প্রথম অনুপাত দেওয়া আছে
যে হচ্ছে 7:5 এবং দ্বিতীয় অনুপাত দেওয়া আছে 8:9। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথম রাশির উত্তর রাশি মানে এই যে 5, এই 5 দ্বারা এই দুইজনকেই গুণ করতে হবে, ঠিক আছে? এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি অর্থাৎ 8 দ্বারা এই দুইজনকেই গুণ করতে হবে। তাহলেই আমরা হচ্ছে ধারাবাহিক অনুপাত পেয়ে যাব। সেটা করে দেখাইছে এখানে যে প্রথম অনুপাতটাকে লিখছে, তারপরে সেটাকে ভগ্নাংশ আকারে লিখছে, লেখার পরে এই যে 8 দ্বারা, কেন প্রথম অনুপাতটাকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে, গুণ করা হয়েছে, তারপরে অ্যান্সার চলে আসছে। একইভাবে দ্বিতীয় অনুপাতটাও দেখাইছে। বিকল্প পদ্ধতিতেও একই কাজ করছে। বিকল্প পদ্ধতিটা লেখাটা আরেকটু অন্যভাবে লেখা যায়, সেটা হচ্ছে যে মানে নিচে নিচে একবারে সরাসরি যেভাবে আমরা সাধারণত করে থাকবো, যে প্রথম অনুপাত লিখলাম আর দ্বিতীয় অনুপাত দুইটাই এখানে বলা আছে। 7:5, এইখানে হচ্ছে 8:9। যেটা করি যে এই অনুপাতটাকে এখানে লিখে ফেলি, জাস্ট খালি একটু মাঝখানে জায়গা ফাঁকা রেখে, এখানে যে অনুপাত আছে সেটাকেও লিখে ফেলি জাস্ট একটু ফাঁকা রেখে। আচ্ছা, যেহেতু আমাদের এখানে গুণ করতে হয়, সব জায়গায় গুণ চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসি যে এবার কমন কোনটা বা হচ্ছে জিনিসটা কোনটা, যে প্রথম রাশির উত্তর পদ মানে 5 দ্বারা নিচের দুইটাকে গুণ করতে হবে, তাহলে এই যে 5 দ্বারা দুজনকে গুণ করে দিলাম। এবং দ্বিতীয় রাশির পূর্ব পদকে উপরের দুইটা দিয়ে গুণ হবে, তাহলে এই যে অ্যান্সার যেটা বের হয়, অর্থাৎ 7-8 গুণ করলে হয় 56, 5 আর 8 গুণ করলে হয় 40। একইভাবে এইখানে 5-8 গুণ করলে হয় 40, আর 5 আর 9 গুণ করলে হয় 35। তাহলে এই যে এই দুইজন সমান হয়ে গেল। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব ধারাবাহিক অনুপাত শেষ। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এখন বাকি যে অঙ্কগুলো আছে সেই এখানে যে অনুপাতগুলো আছে একইভাবে প্রত্যেকটা করব। এবার আসি সমানুপাত। সমানুপাত মানে হচ্ছে সমান সমান অনুপাত। দুইটি অনুপাত যখন সমান হয় তাকে তার সমানুপাত বলে, সহজ কথা। তাহলে এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, যে প্রথমে লবণ এবং চিপসের দাম বলে দিছে, যায় একটার দাম বলছে হচ্ছে যে এত টাকা দিয়ে একটি চিপসের প্যাকেটের দাম 10 টাকা বলছে, এবং হচ্ছে লবণের প্যাকেটের দাম বলছে 25 টাকা। তাহলে এদের অনুপাত যেটা আগে বলা হবে সেটাই কথা, যেমন লবণ এবং চিপস, তাহলে লবণেরটা আগে লিখতে হবে, তাহলে 25:10। তাহলে এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয় সেক্ষেত্রে আসবে হচ্ছে 5:2। কিভাবে? 5 দ্বারা ভাগ করছে, এটাকেও 5 দ্বারা ভাগ করা হয়েছে, এটাকে 5 দ্বারা ভাগ করা হয়েছে। আবার একইভাবে সোহাগের শ্রেণীতে বলছে যে শিক্ষার্থীর সংখ্যা 70, ছাত্র হচ্ছে 50, ছাত্রী হচ্ছে 20। তাহলে ছাত্রী করলে কত হবে? 50:20। তাহলে এটাকেও যদি 10 দ্বারা ভাগ করা হয়, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা আমরা 6 এ শিখছি, সেই থেকে বলতেছি যে 5:2 আসবে। তাহলে এইখানেও যে অনুপাতটা পাওয়া গেছে, এখানেও যে সেই সেম অনুপাতটা পাওয়া গেছে। কোন অনুপাত থেকে পাওয়া গেছিল? এইটা থেকে পাওয়া গেছিল এবং এইটা থেকে পাওয়া গেছিল। তাহলে আমরা বলতেই পারি যে এই অনুপাত এবং এই অনুপাত পরস্পর সমান। যদি পরস্পর সমান হয়, সমান অনুপাত দুইটাকে আমরা এই যে এইখানে সমান চিহ্ন 50-20 মানে সমান সমান বুঝালাম। কিন্তু যখন আমরা অনুপাতের ক্ষেত্রে লিখি তখন আবার একটা জিনিস, এটা কিন্তু আমরা লিখি এই যে এখানে যেটা বলছে প্রথম রাশি দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি চতুর্থ রাশি। কিন্তু যখন অনুপাত আকারে লিখবো তখন এইখানে সমানুপাত চিহ্নটা দিয়ে দেবো। সমানুপাত চিহ্ন হচ্ছে 2 বার কোলনের মতো। আচ্ছা, তাহলে সমানুপাতের মধ্যে কয়টা রাশি থাকে? 4টা রাশি থাকে। 4টি রাশির এখন এইখানে আরেকটা জিনিস বলে যাই, সেটা হচ্ছে যে প্রথমে যেটা ছিল সেটা প্রথম রাশি, দ্বিতীয়তে যেটা ছিল দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি। এটা তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে এখানে বলছে যে 4টি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি 4টিকে সমানুপাত তৈরি করে। আর সমানুপাতের প্রত্যেকটি রাশিকে, এই রাশিগুলাকে এক একটাকে কি বলা হয়? সমানুপাতি বলা হয়। কি বলা হয়? সমানুপাতি বলা হয়। ওকে, নেক্সট এইখানে আরেকটা কথা বলা আছে যে সমজাতীয় মানে সমানুপাতের প্রথম ও দ্বিতীয় রাশি সমজাতীয়। এখানে এই কথাটা বলা হয়েছে কারণ এটা তো একটা সাধারণ অনুপাত, আর সাধারণ অনুপাত সবসময় কি হয়? সমজাতীয়র ক্ষেত্রে হয়। এই জন্যই কিন্তু অনুপাতের কোনো একক থাকে না।
সমজাতীয় যদি না হয় তাহলে তো সেটা মানে সাধারণ অনুপাত হবে না। আর দুইটা সাধারণ অনুপাত পরস্পর সমান না হলে সেটা সমানুপাতিও হবে না। এই জন্য এরা একটু ভেঙে লিখছে যে প্রথম ও দ্বিতীয় রাশি সমজাতীয় হতে হবে, তৃতীয় ও চতুর্থ রাশিও সমজাতীয় হতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে ৪টা রাশিরই সমজাতীয় হওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে, কারণ আমাদের এমসিকিউর মধ্যে বিভিন্ন তথ্য ভিত্তিক যে কোশ্চেনগুলো থাকে, যেমন ১, তারপরে ২ ও ৩ এরকম যে অঙ্ক মানে এমসিকিউ গুলো থাকে সেইগুলোর ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলা আছে যে এই যে আমি যে কথাটা বলে ফেললাম যে সমানুপাতে সমান চিহ্নের পরিবর্তে সমানুপাতি চিহ্নটাও ব্যবহার করা হয়। আচ্ছা, আর আরেকটা জিনিস যে হচ্ছে যে আমাদের যেহেতু সমানুপাতিতে ৪টা রাশি থাকবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো এই যে মাঝখানের যে দুইজন থাকে তাদেরকে বলা হয় মধ্যরাশি, এবং বাইরের যেটা বা প্রান্ত বিন্দুগুলোতে যেটা থাকে সেগুলোকে বলা হয় প্রান্তীয় রাশি। ওকে, এই ছিল সমানুপাতি। আর ত্রয়ী রাশির ক্ষেত্রে দেখেন, সমানুপাতির ৩টি রাশি জানা থাকলে, কয়টি রাশি? ৩টি। এই যে ত্রয়ী মানে ৩টি। তো যদি ৩টি রাশি জানা থাকে তাহলে আমরা আরেকটা রাশি বের করতে পারি। আর এই পদ্ধতিটাকে বলা হয় ত্রৈরাশিক। এই পদ্ধতিটাকে বলা হয় ত্রৈরাশিক। আচ্ছা, এই সূত্রটা কেমন? যে প্রান্তীয় রাশির গুণফল। প্রান্তীয় রাশি মানে হচ্ছিল প্রথম রাশি আর হচ্ছে চতুর্থ রাশি। এই প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল সমান মধ্য রাশির গুণফল, দ্বিতীয় গুণন তৃতীয়। এটাই হচ্ছে আমাদের ত্রৈরাশিক। তাহলে আমাদের যদি ৩টা রাশি জানা থাকে তাহলে আমরা সেই মানগুলো বসাই দেবো। বসিয়ে যে মানটার মান আমরা জানি না, ধরেন তৃতীয় রাশির মান জানি না, থেকে ক্যালকুলেশন করে আমরা তৃতীয় রাশির মানটা বের করে ফেলবো। আচ্ছা, এই যেখানে দেখেন চতুর্থ সমানুপাতে নির্ণয় করতে বলছে, তার মানে হচ্ছে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে আমরা বসে লিখে নিচ্ছি যেখানে প্রথম রাশি ৩, দ্বিতীয় রাশি ৬ এবং তৃতীয় রাশি ৭। তাহলে চতুর্থ রাশি কত সেটা আমরা বের করবো। এখানে আপনারা এক্স ধরতে পারেন, না ধরলে সরাসরি চতুর্থ রাশি লিখে রাখবেন, সমস্যা নেই। এখন আমরা জানি লিখে আমাদের এই সূত্রটা, ত্রৈরাশিক যে সূত্রটা সেই সূত্রটা লিখে ফেলছি। তারপরে মানগুলো বসাই দিয়েছি। মান বসানোর পরে আমরা হচ্ছে ক্যালকুলেশন করছি, চতুর্থ সমানুপাতি পেয়ে গেছি এখানে। আচ্ছা, এখানেও সেম, তৃতীয় রাশিটা বের করতে বলছে। এইটাও সেম। এটাও সেম বলতে কি, এখানে চতুর্থ রাশিটা নাই, তাহলে চতুর্থ রাশি বের করতে হবে। এখানে প্রথম রাশিটা নাই, প্রথম রাশিটা বের করতে হবে। এবার আসি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে সাধারণত ৩টা রাশি থাকে। ঠিক আছে? ৩টি রাশির, এখানে দেখেন ৩টি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে ৩টা রাশি থাকবে যে ক ইস্টু খ ইস্টু গ, এই অবস্থায় আছে। তাহলে প্রথম ২টা রাশির অনুপাত, এইখানে যে অনুপাতটা পাওয়া যাবে মানে ক ইস্টু খ তে যে অনুপাত পাওয়া যাবে সেটা সমানই হবে খ ইস্টু গ। এরা দুজন যদি পরস্পর সমান হয় তাহলে এদেরকে ক্রমিক সমানুপাতি বলা হয়। তাহলে এই ক্ষেত্রে তাহলে দাঁড়াচ্ছে কেমন, যে ক অনুপাত খ সমান খ অনুপাত গ, তাই তো? তাহলে আমরা এটাকে যদি লিখতে পারি যে ক ভাগ খ, আমরা জানি যে অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লেখা যায়, ভাগ গ। তাহলে যদি ক্রস গুণন করি তাহলে হবে কি, খ আর খ গুণ হবে। তাহলে খ আর খ গুণ করলে খ স্কোয়ার ইকুয়াল ক ইন্টু গ। এখানে আমরা ক ব্যবহার করছিলাম প্রথম রাশি হিসাবে, খ দ্বিতীয় রাশি এবং গ তৃতীয় রাশি হিসাবে। তাহলে কি দাঁড়ালো, এটা মধ্য রাশি বা দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিকে যদি স্কোয়ার করা হয় তাহলে প্রান্তীয় রাশি দুইটা অর্থাৎ ক এবং গ গুণফলের সমান হওয়া যাবে। সেটাকেই কিন্তু আপনাদের এখানে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে সূত্রটা কেমন দাঁড়াচ্ছে? সূত্রটা দাঁড়াচ্ছে এরকম যে প্রথম রাশি গুণন তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশি স্কোয়ার, দ্বিতীয় রাশির স্কোয়ার। ঠিক আছে? তাহলে আপনারা এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করব। নরমাল যে ক্যালকুলেশনগুলো করে থাকি সমাধানে সেভাবে করলেই আমরা সলিউশন পেয়ে যাব। আচ্ছা, ৫টি খাতার দাম ২০০ টাকা হলে ৭টি খাতার দাম কত? এই অঙ্কটা কিন্তু আমরা ঐকিক নিয়মেও করতে পারি। এই অঙ্কটা আমরা ঐকিক নিয়মেও করতে পারি। ঐকিক নিয়মেও এই অঙ্কটা করে থাকি বা করতে পারি। কিন্তু যদি আপনার এই অধ্যায় রিলেটেড ভাবে থাকে তাহলে আপনাকে অবশ্যই অনুপাতের মাধ্যমে করতে হবে। আর আমরা ঐকিক নিয়মের মধ্যে যে কাজটা করি সেখানেও কিন্তু আলটিমেটলি অনুপাতই বের হয়। তা আমরা যেহেতু যেহেতু আমরা অনুপাতের অধ্যায় পড়তেছি তাহলে আমরা অনুপাতের মতো করেই আমরা সলিউশনটা করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে কিন্তু একটা জিনিস শিখছিলাম যে সমজাতীয় হইতে হয়। আমরা যখন
কোনো মানে অনুপাতের অঙ্ক করব তখন আমাদের সমজাতীয় হতে হয়। তাহলে এইখানে দেখেন তো সমজাতীয় কি, 5টা খাতা 7টা খাতা, এরা সমজাতীয়। 200 টাকা আর একটা দাম যে বের হবে সেটা, এরা সমজাতীয়। ঠিক আছে, আর এরা সমজাতীয়। তাহলে সমজাতীয় দ্বয়ের মধ্যে আমাদের কি করা সম্ভব, সমজাতীয়দের মধ্যে আমাদের অনুপাত নির্ণয় করা সম্ভব। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে 5টি খাতার দাম যদি 200 টাকা হয়, তাহলে 7টি খাতা, তার মানে কি এই 5-এর থেকে 7 বেশি হয়ে গেছে, বাড়ছে, তার মানে অবশ্যই টাকার দামও বাড়বে। আচ্ছা, তাহলে এই জিনিসটা নরমালি জানা যায়, কিন্তু আমরা হিসাব রাখবো যে 5টার দামের সাথে আমরা ওই যে অনুপাতের সময় যেমন করি যে ক ইস্টু খ সমান ধরেন যে 10:15 বললাম, তাহলে কর মান কত 10, খর মান কত 15। তো ওই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে যেটা সামনে রাখবো সেটাকে যেন সামনেই থাকে, সমান চিহ্ন পরে যেন সামনেই থাকে। ওকে, তাহলে আমাদের সমজাতীয় হিসাবে খাতার সংখ্যাটা আগে আছে এবং খাতার দামটা পরে লিখবো। তাহলে খাতার সংখ্যা কি কি, 5টা, তাহলে 5:7। আর খাতার দাম কি 200 অনুপাত যেটা হবে সেটা। ওকে, আমি এভাবেও লিখতে পারতাম, খাতার দামটা আগে লিখতে পারতাম, মানে দামগুলোর মধ্যে অনুপাত করতে হবে এবং সংখ্যাগুলোর মধ্যে অনুপাত করতে হবে। সংখ্যাগুলোর মধ্যে 5:7 হচ্ছে, 5টা খাতার দাম দেওয়া আছে, 7টার দাম বের করতে হবে। তাহলে খাতার সংখ্যার অনুপাতগুলো এটা হলো। এখন দামের অনুপাত করতে হবে, তাহলে 5টার দাম, 5টা যেহেতু আগে বলছি, তাহলে 5টার দাম কত ছিল সেটা আগে লিখতে হবে। 5টার দাম বলা ছিল 200। আর আরেকটা কি, 7টার দাম ধরেন যে জানি না, তাহলে ধরেন x ধরলাম, বা 7টার দামই কথা লিখলাম, লিখে রাখলাম। তাহলে এই যে এই পাশে দামের অনুপাত আর এই পাশে সংখ্যার অনুপাত। তাহলে আমরা জানি কিন্তু যে অনুপাত থাকলে সেটাকে কি করা যায়, ভগ্নাংশ আকারে লিখা যায়, লিখলাম। তাহলে এখন নরমাল ক্যালকুলেশন করব, 5x = 200 গুণন 7। অতএব x সমান হবে 200 গুণন 7 ভাগ 5। কাটাকাটি করেন, 4 40 4 7 28, 280 টাকা। ঠিক আছে, মানে এইখানে মাথায় রাখতে হবে যে আপনার সমজাতীয় যাতে হয়। এখানে আবার দেখেন, উদাহরণ 12তে যদি লক্ষ্য করি, তাহলে 12 জন লোক 9 দিনে কাজ করতে পারে, 18 জন লোক কত দিনে কাজ করতে হবে। তাহলে অনুপাতটা হবে কি জন আর জনের, তাহলে 12:18। এটা মানুষের কথা। আর দিনেরটা 12 জন করতে পারতেছিল 9 দিনে, তাহলে এই যে 9 লিখলাম। আর আরেকজন কি, আরেকজনটা জানি না, তাহলে এটা পরে 18 দিনে, 18 জনে কত দিনে করতে পারে সেটা জানি না, সেটাকে এক্স ধরে নিলাম। ওকে, এইখানে আরেকটা জিনিস মাথায় রাখা দরকার যে লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে, আবার লোক সংখ্যা কমলে সময় বেশি লাগবে। লোক সংখ্যার সরল অনুপাতের সময় ব্যস্ত অনুপাতের সমান হবে। ঠিক আছে, তাহলে ব্যস্ত অনুপাত মানে হচ্ছে উল্টাটা। হ্যাঁ, ব্যস্ত অনুপাত মানে হচ্ছে পূর্ব রাশি উত্তর রাশিতে চলে যাবে, উত্তর রাশি পূর্ব রাশিতে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যে এই অংশটা করছি আগের অঙ্ক অনুসারে, তাই না, আগের অঙ্ক অনুসারে কিন্তু এইটাই রাইট। কিন্তু এই যে কাজ করা, তারপরে খাওয়া, এইগুলোর ক্ষেত্রে কি হয়, এই পাশে যেটা হবে সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত হবে, অর্থাৎ আমাদের এই লাইনটা তখন লেখা যাবে না। কি লিখবো, 12:18 সমান এইটার ব্যস্ত অনুপাত, এইটার ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে তাহলে x সামনে চলে যাবে, 9 পিছনে চলে আসবে। এবার নরমালি ক্যালকুলেশন করেন যে 12 এর নিচে 18, x এর নিচে 9। এই ব্যস্ত অনুপাত কখন করব, এই যে কাজের ক্ষেত্রে, কাজ বা খাওয়া এরকম অঙ্কগুলো থাকে না যে ছাত্রাবাসের লোক আছে এতদিন খেয়েছে, ঠিক আছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের এই ব্যস্ত অনুপাতটা হবে। নরমাল ক্যালকুলেশন করি, 12 গুণন 9, তাহলে পরের লাইনে হবে হচ্ছে x সমান 12 গুণন 9 ভাগ হচ্ছে 18। তো কাটাকাটি করি, 2 6, তাহলে 6 দিনে। ঠিক আছে, আচ্ছা এবার আসি সমানুপাতিক ভাগ। সমানুপাতিক ভাগ জিনিসটা হচ্ছে যে আমাকে টোটালটা বলে দিছে, টোটাল অংশ বলে দিছে এবং অনুপাতে ভাগ করতে বলে দিছে। টোটাল একটা বলে দিছে, যেমন এই ক্ষেত্রে 500 বলে দিছে, আর আমাকে একটা অনুপাতে ভাগ করতে বলছে। সেই ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে অনুপাতের যোগফল করতে হবে। যে অনুপাতটা দেওয়া আছে সেটা, মানে আমাকে 3টা ভাগ করতে হবে, 2টা ভাগ করতে হবে। এই 500 টাকাকে 3 ভাগ একজনকে দেব, 2 ভাগকে একজনকে দেব। তাহলে টোটাল আসলে ভাগ করতে হয়েছে কয়টা, 5টা। এটা কিভাবে বের করছে, এই অনুপাতের যোগফল করে। তাহলে আমরা অঙ্কটার ক্ষেত্রে লিখব, প্রথমেই যদি এরকম অঙ্ক থাকে সেই ক্ষেত্রে আমরা অনুপাতের কথাটা উল্লেখ করব, করার পরে অনুপাতের যোগফলটা করে দেব। যোগফল করলে 5 বের হবে। আচ্ছা, তাহলে প্রথম ভাগ কিভাবে বের করব, প্রথম ভাগ, এই প্রথম ভাগটা হবে হচ্ছে টোটাল এর, টোটাল এর টোটাল এর
কয়টা ভাগ করছিলাম 5, এই যে 5টা ভাগের মধ্যে প্রথম ভাগে দিচ্ছি কয়টা, 3টা ভাগ দিচ্ছি, তাই 3 এর নিচে 5। তাহলে ওই জিনিসটাকে এখানে লিখছে যে একটি অংশের পরিমাণ সমান প্রদত্ত রাশি মানে 500 টাকা, সেই 500 টাকাটা এবং কত ভাগ দেওয়া হচ্ছে আনুপাতিক সংখ্যাটা এবং ওই যোগফলটা নিচে। তাহলে কিভাবে লিখবো, টোটালটা লিখবো, এর বা গুণন চিহ্ন দেব, দেওয়ার পরে ওই যে অনুপাতের প্রথম ভাগের জন্য, প্রথম ভাগের তো এটা 3, দ্বিতীয় ভাগের জন্য 2, তাহলে 3 বসলো, আর হচ্ছে যোগফলটা নিচে বসবে, হরে বসবে যোগফলটা, আর লবে বসবে ওই অংশের কত অংশ ছিল, মানে অনুপাতের ওই অংশতে কত ছিল সেটা। তাহলে দ্বিতীয়র ক্ষেত্রে আপনারা নিজেরা করেন যে টোটাল এর, এই যে টোটাল এর বা গুণন চিহ্ন দিলেন, তাহলে দ্বিতীয় অংশে কত ছিল 2, তাহলে 2 থাকবে উপরে, আর যোগফল ছিল 5, 5 নিচে বসবে। এবার কাটাকাটি করে যেটা আসে সেটাই। এটা হচ্ছে সমানুপাতিক ভাগ। ঠিক আছে? তাহলে যেমন হচ্ছে এইখানে 3 জনের কথা বলা আছে যে হচ্ছে 5:3:2, তাহলে অনুপাতের যোগফল আগে বের করতে হবে। অনুপাতের যোগফল হচ্ছে 10। ঠিক আছে? তাহলে এই যে টোটাল অংশ এর এই যে অনুপাতের যোগফলটা হরে বসছে। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখেন। প্রথমে কি টোটাল অংশটা, প্রথমে টোটাল অংশ আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। টোটাল অংশ অনুপাতের যোগফল। আচ্ছা। প্রথম অমিত ছিল প্রথমে, তাহলে অমিতের ছিল 5, তাই 5 উপরে। তারপরে হচ্ছে সুমিতের বেলায় তাহলে কি হবে 3 উপরে, আর চৈতির ক্ষেত্রে 2, তাই 2 হচ্ছে উপরে। আচ্ছা, ক্যালকুলেশন করবেন যেটা আসে সেটা। ঠিক আছে? বাকি অংশগুলো এই একইভাবে অঙ্কগুলো এখানে দেওয়া আছে। এই ছিল আমাদের হচ্ছে আজকে থিওরির অংশ। পরবর্তী ভিডিওতে আমরা অঙ্কের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।